দিলাম। এখানে কিছু আমরা 7 দিনের নাম লিখে নিলাম, এসএটি লিখলাম, এসএটি এটা ফ্রি হ্যান্ডেল করা যায়। এখানে দুইটা 7 দিনের নাম লিখে নিলাম, 7 দিনের নাম লেখা হয়ে গেছে না? এই পদ্ধতি সবারই শেখানো হয়েছে যারা এক্সেপ্ট করছে। তাহলে এটা ফ্রি হ্যান্ডেল করে লিখে নিলাম। এরপরে 7 দিনের তাপমাত্রার জন্য আমরা যেগুলো সংখ্যা মানে তাপমাত্রা যে ডিগ্রিটা থাকে আবার 54 ডিগ্রি দিয়ে না, ঠিক আছে, মানে টোটালি 35 এর ভিতরে থাকে। এখন কথা হচ্ছে যে এতটুকু শুধু মার্ক করব, এতটুকু মার্ক করার পর আমরা ইনসাইডে যাব। তাহলে কি করলাম, আগে 7 দিনের নাম আমরা লিখে দিয়েছি, তাই তো? তারপরে এখানে তাপমাত্রা দিতে হবে, সেটা লিখলাম। তারপর এতটুকু শুধু মার্ক করবে, দুটো লাইন মার্ক করার পরে ইনসার্ট ট্যাবে যাব। ভাই ইনসার্টে যাওয়ার পরে এখান থেকে আপনারা যদি বলে কলাম সার্চ করে দেখাও, তাহলে কলাম সার্চ করবেন। যদি পাই চার্ট বলে পাই চার্ট করবেন, বার চার্ট বলে বার চার্ট, লাইন চার্ট বলে লাইন চার্ট। আমার যে কথাটা বলবে আমি সেই চার্টটাই ওপেন করব, তাহলে আমি পাই চার্ট ওপেন করলাম। বুঝতে পারছি? এরপর যদি বলে যে এইটা এই যে সংখ্যাগুলো আছে, যে ডিগ্রিগুলো আছে, এটা এখানে শো করে দেখাও, যদিও বলবে না, যদি আমারে বলে আমরা চাইলে কিন্তু এটা বড় করেও দেখাতে পারি। যদি বলে তাহলে আমরা লেআউট ট্যাবে যাব। কোথায়? লেআউটে যাওয়ার পর এখানে লেখা আছে ডাটা লেভেল, লেভেলে ক্লিক করার পর সেন্টার উল্লেখ করবেন। সেন্টার দেখেন তো এতটুকু দেখাইতে পারলেই হয়েছে। বুঝতে পারছেন? তাহলে এটাকে আমি কাইটে দিলাম, আবার ওপেন করে একটু দেখাই। তাহলে কি করছি, আগে এটা লিখছি, লেখাটা সবাই পারবে। এই লেখাটা যে যেভাবে পারে, আপনি ফ্রিল্যান্ডে করে লেখেন না আপনি অন্য কোনো ভাবে হাতে লিখে দেবেন, এটা আপনার ইচ্ছা। আমরা চাইলে হাতে লেখাও নিতে পারি, 7 বার লেখা লাগবে আর আমি একবার লিখে নিচ্ছি, আপনি যেভাবে করেন। তাহলে মার্ক করার পর ইনসার্টে যাব। কোথায়? ইনসার্টে যাওয়ার পর যাব কোথায়? পাই চার্ট। পাই না বললে আমার কলাম চার্ট বলে, তাহলে আমি কলাম চার্ট দেখাবো। অসুবিধা আছে কি? যদি বলে এই পাশে কিন্তু কথা হয়, হ্যালো সমস্যা বড় ধরনের এখানে তাহলে বলছি যে এই কালার যদি আমরা চেঞ্জ করতে বলে, এটা কালার যদি চেঞ্জ করতে বলে, তাহলে আমরা ফরম্যাটে যাব। ফরম্যাটে যাওয়ার পর এখানে শেপ ফিল, শেপ ফিল থেকে কালার চেঞ্জ করে দিতে হবে। শেপ ফিল ফরম্যাট। আচ্ছা, আগে এটাকে সিলেক্ট করতে হবে। এই যে ডান পাশে নামটা শো করে নামটা সিলেক্ট করতে হবে, তারপর এখান থেকে কালার চেঞ্জ করতে হবে। তার মানে একটা থাকলে কালার চেঞ্জ হবে না, বুঝছেন? একাধিক থাকলে কালার চেঞ্জ হবে। আপনি এখান থেকে ফরম্যাট আপনি চেঞ্জ করে নিতে পারবেন, যেহেতু আছে কিনা ডিটেইলে গিয়ে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। বুঝতে পারছেন? তবে এত কিছু বলবেন না। তাহলে কি করলাম, আবার এটাকে ডিলিট করলাম, ডিলিট করে দিলাম। কিবোর্ডে ডিলিট বাটনে ক্লিক করলেই হবে। তাহলে এটা লেখার পর মার্ক করে ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পর এটা চার্ট, এই তো। যদি লেভেল লাগে তাহলে লেআউটে যাব, ডাটা লেভেলে ক্লিক করে সেন্টার উল্লেখ করব। বুঝতে পারছি? আচ্ছা, দরকার না হলে ফাঁকা জায়গায় ক্লিক করে ডিলিট। বুঝতে পারছি না? আচ্ছা, এই কথাটাই কিন্তু বলবে। এরপরে আমি একটা স্যালারি শীট দেখাইতেছি। এইটাই আর কারো কোনো সমস্যা আছে? এই মাত্র যেটা দেখাইছি ইনসাইডে গেলাম। এখন কথা হচ্ছে এভাবেই আসবে এমন না, এরকম আসতে পারে। বুঝতে পারছেন? আর আমি যা করাবো অতটুকু সীমাবদ্ধ না, এর বাইরেও কিন্তু জিজ্ঞেস করবেন, কারণ আপনি 6 মাস ক্লাস করছেন, কম বেশি তো শিখছেন, তাই না? ওখানে তাই বলবেন না যে স্যার আমি কিছু ক্লাস করি না, তাহলে বলবে যে আপনি তাহলে ভর্তি হয়েছেন কেন, পরীক্ষাতে আসছেন কেন, সার্টিফিকেট কি আপনার এমনি দেবে? এমনি না। বুঝতে পারছেন? এই জন্য এমন কোনো কথা বলবেন না যাতে আপনার পয়সা নিবে। আমি একটা স্যালারি শীট ওপেন করতে চাই, দেখেন। ছিল এই জায়গায় সেভ করা। এইটা করতে চাই, দেখেন। স্যালারি শীটে এখানে আমাদের প্রথমত থাকবে এমপ্লয় নেম। এখন ওইখানে প্রশ্নটা হবে এইরকমের, দেখবেন এইরকমের বলা হয় যে 5 জন কর্মচারীর একটি স্যালারি শীট তৈরি করো। 5 জন কর্মচারীর একটি স্যালারি শীট। এই 5 জন কর্মচারীর স্যালারি শীটে আমার এই ওভারটাইমটা কিন্তু থাকে না। বুঝতে পারছেন? এই ওভারটাইমের ঘরটা থাকবে না এখানে। এই ওভারটাইমটাকে বাদ দিয়ে দেবো। তাহলে কি করবেন, লেখাগুলো পুরো লেখাটাকে বাদ দিয়ে দিলাম। বাদ দিয়া
আমার এটারে বাম পাশে নিয়ে আসলাম। এই পদ্ধতি আগে থেকে শিখেছেন। তাহলে আমাদের 5 জনের নাম লিখতে হবে এবং 5 জনের বেতন লিখতে হবে। এখন কথা হচ্ছে বেতন সবসময় উল্লেখ নাও থাকতে পারে। যদি উল্লেখ করে দেয় তাহলে আমি সেই বেতনটাই লিখব, আর যদি উল্লেখ না করে দেয় তাহলে নিজের মতো করে লিখে নেব। বুঝতে পারছেন? এরপরে বাড়ি ভাড়া, এখানে বাড়ি ভাড়া হয়তো মহিলা দিতে পারে যে বাড়ি ভাড়া মূল বেতনের 50%, এরপর মেডিকেল হয়তো বলতে পারে 15%, আর প্রভিডেন্ট ফান্ড হয়তো 10% বা 5%, আর ট্যাক্স 5%, তাই তো? তবে এই কয়টা বলা থাকবে না, এই তিনটা জিনিস বলা থাকবে না। বুঝতে পারছেন? হয় বলা থাকবে না একটাও, আর যদি বলা থাকেও তাহলে বলা থাকবে এই পর্যন্ত, কিন্তু এইগুলো বলা থাকবে না। বুঝতে পারছেন? তাহলে আমার তো এই স্ট্রাকচারটা জানতে হবে, তাই না? সর্বশেষ কথা হচ্ছে যে কোনো জায়গায় যাই না কেন, আমি যদি কোনো চাকরির পরীক্ষায় যাই সেম কথা বলা হবে যে 5 জন কর্মচারী একটি স্যালারি তৈরি করো, সেখানে প্রথম জনের বেতন এত টাকা, হয়তো ওখানে বেতন একটু বেশি লেভেলে বলা থাকে যে প্রথম জনের বেতন বলা থাকে 55,000, দ্বিতীয় জনের বেতন বলা থাকে 45, 40, 35, 30 এরকমের বলা থাকে। তো এরপরে বলে যে এই বাড়ি ভাড়া বের করো মূল বেতনের উপরে 50%, এরপর মেডিকেল বলে হয়তো 15%। এই ডান ওই পাশের আপুরা একটু কথা বলেন না, ঠিক আছে? এই পাশে শুনতে সমস্যা হয়। আবার এই ওই পাশের আপুরা শুনতেছেন? আর কোনো কথা বলেন না দয়া করে। জগর মাথাবেন বাসায় যাইয়া, ঠিক আছে? আবার সমস্যা মাথায় গরম পানি শুনতে দেবেন না, আলাদা দেবেন। তাহলে বলা হবে এরকমের যে মূল বেতনের উপরে বাড়ি ভাড়া 50% বা 45%, যা বলবে সেটা। এরপর মেডিকেল বলে দেবে হয়তো 15% বা 12% বা যা বলুক, প্রভিডেন্ট ফান্ড 10% আর ট্যাক্স 5%। এই কথা বলে দেবে। সর্বশেষ বলবে যে নেট স্যালারি বের করে দেখাও, কিন্তু আপনার কিন্তু এই দুটো বলেই নাই। তাহলে আমার এইগুলো জানতে হবে যে আমার স্ট্রাকচারে কোনটা কি হবে, অথবা অনেক সময় এটা বলাই থাকে না, শুধু বলে দেয় যে 5 জন কর্মচারী স্যালারি তৈরি করবে। তখন আমি কি করবো? যদি কিছু জানা থাকে হবে, তাহলে আমার পুরোটাই জানতে হবে। বুঝতে পারছেন? এটা চাকরির পরীক্ষা বলেন আর ওইখানে পরীক্ষা দিতে যান, যা করেন সেম কথা। তাহলে আমরা এতটুকু তুলে নিলাম, এতটুকু কমন জিনিসে। এরপরে বাড়ি ভাড়া বলছে 45%, তাই না? তাহলে মূল বেতন কোনটা আমার, এটা না? আমরা যদি কোনো চাকরির সার্কুলার দেখি, সার্কুলার উল্লেখ করা হয় যে 16তম গ্রেড অনুযায়ী 9,300 টাকা স্কেল, 20তম গ্রেড অনুযায়ী 8,200। এই যে বেতন স্কেলটা আমরা তো এই টাকাটাই পাই না। 9,300 স্কেল হইলে প্রায় সে 17,000 টাকার মতো পায়, তাই না? আর যদি 8,200 টাকা স্কেল হয় সে 16,000 টাকার মতো পায়। এই যে টাকাটা, এই টাকাটা হচ্ছে মূল, মানে বেসিক হচ্ছে এই যে 9,300, আর সর্বশেষ যে পাবে সেটা হচ্ছে নেট স্যালারি। বুঝতে পারছেন? তাহলে আমরা সেই নেট স্যালারিটা বের করবো। এখন বাড়তি টাকাটা কোথা থেকে আসে? কিছু খাতা আছে, কোনটা বাড়ি ভাড়া আর মেডিকেল। আপাতত আমাদের এইটা দেখাইতে হয়, কিন্তু আরো কিছু খাত থাকে। তাহলে আমরা যদি বাড়ি ভাড়া বইলে দিতে মূল বেতনের 45% হোক বা 50% হোক, তাহলে ইকুয়াল মূল বেতন ইনটু মানে বেসিক ইনটু। এখন বলবেন ভাই এখানে C13 পাইলেন তো, আসলে এই ঘরের নাম ছিল C13, তাই না? তাহলে মূল বেতন ইনটু মানে গুণ চিহ্ন, এরপর বললাম 50%। যদি আপনারা বলে 45, তাহলে কি 50 দেবেন? তাহলে 45ই দিবেন, যা বলবে সেই কথাটা। এরপরে এন্টার দিয়ে হবে, ওকে। তাহলে বাড়ি ভাড়া চলে আসছে, মূল বেতনের অর্ধেক চলে আসছে, তাই না? 50% যা হয় তাই আসছে। এরপর বলছে বাড়ি মেডিকেল খরচ মূল বেতনের 15%, মূল বেতন কিন্তু 15%। এইখানে পার্সেন্টেজটা না দিলে কিন্তু ভুল আসবে। পার্সেন্টেজ না দিলে রেজাল্ট আসে দেখেন এই, তাহলে দেখেন আমার বেতনের চাইতেও বেশি আসছে। বুঝতে পারছেন? এই জন্য পার্সেন্টেজটা অবশ্যই উল্লেখ করবেন। হ্যাঁ, এই পার্সেন্টেজটা অবশ্যই দিতে হবে। বেতনের 15%। আবার কথা বলে ভাইয়া। ঠিক আছে? ইকুয়াল বেসিক ইনটু 15%। সমস্যা 12%
এবার ঠিক আছে 12% খুঁজতে 158 টাকা পাবে। আচ্ছা এরপর আছে প্রভিডেন্ট ফান্ড। এই প্রভিডেন্ট ফান্ড হচ্ছে 10% ইকুয়াল বেসিক ইনটু 10%, হ্যাঁ 1450 তো এই জন্য 65,100। আচ্ছা ট্যাক্স হচ্ছে 5% দিলাম, বেসিক ইনটু 5%, বেসিক ইনটু 5%। এখন জি স্যালারি বলতে কি বোঝায় তাই না? তাহলে দেখেন এই জি স্যালারি কিন্তু বেশি আছে, ট্যাক্স বেশি আছে আসলে 4% করে দেব। আচ্ছা তাহলে বলছে জি স্যালারি হচ্ছে সেটা আমার বুঝতে হবে আগে যে গ্রোস স্যালারি কোনগুলো, আবার বেসিকের সাথে যোগ হবে হাউস রেন্ট মানে বাড়ি ভাড়া, আর এর সাথে আরেকটা যোগ হবে মেডিকেল। এই টাকাটা আমি পাবো। আর প্রভিডেন্ট ফান্ড কি, এটা হচ্ছে আমার কাছ থেকে প্রতি মাসে এই টাকাটা কাইটে নেওয়া হয়, আর আরেকটা হচ্ছে কি ট্যাক্স, এই টাকাটাও কাইটে নেওয়া হয়। তাহলে আমি দুইটা মিলাই টোটাল কত টাকা দেব সেটা হচ্ছে ডিডাক্ট, আর জি স্যালারি হচ্ছে যে টাকাটা আমার অ্যাকাউন্টে যোগ হবে। তাহলে আমরা এগুলো এইভাবে করতে পারি ইকুয়াল এই বেসিক যোগ ছিল দিলাম হাউস রেন্ট যোগ মেডিকেল, এই তিনটার যোগফল হচ্ছে এত টাকা, আর ডিডাক্ট মানে যে টাকাটা যোগ হবে কি কি প্রভিডেন্ট ফান্ড আর কি ট্যাক্স, এই দুইটার যোগফল হচ্ছে এত। তাহলে আমি সব মিলিয়ে আমার অ্যাকাউন্টে হচ্ছে এই টাকাটা, আর আমার কাছ থেকে কাইটে নেবে এই টাকা। তাহলে নেট স্যালারি বের করতে পারি কি জি স্যালারি মাইনাস ডিডাক্ট, এতটুকু দিলেই হবে। বুঝতে পারছি 2673 টাকা থেকে পাবো এখন কত 2442 টাকা। এরপর এতটুকু মার্ক করবেন। এখন আপনারা একটা ভুল করেন কি জানেন, মার্ক করার বেলা এইটাও মার্ক করে নেছেন, এইটা তো আমাদের আগের হাতে তোলা তাই না, এটা তো কোনো ফর্মুলা নাই আছে, এটা ফর্মুলা হবেও না কোনোদিন। তাহলে আমার কথা হচ্ছে বাড়ি ভাড়া থেকে শুরু করে এই পর্যন্ত মার্ক করে, এই যে দেখেন একটা সলিড প্লাস ছিল তাই না, এটা ধরে টান দিতে পারে, অথবা এটাও যদি না করেন তাহলে আপনি মার্ক করার বেলা এতটুকু সহ এই পর্যন্ত সব মার্ক করবেন। মার্ক করে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিবেন, কন্ট্রোল ডি, এটাকে বলা হয় ডকুমেন্ট কপি পেস্ট, কন্ট্রোল ডি। বুঝতে পারছেন? এবার যা করেন আপনি ওইটা করবেন না এইটা করবেন, এটা আপনার ইচ্ছা। এখন এইটা কারো কোনো সমস্যা আছে? একেবারে সহজ জিনিস, এতটুকু জিনিস আমার থাকবে। তাহলে বলছে আমার এতটুকু জিনিস আমার আগে থেকেই থাকবে তাই না। এখন বাড়ি ভাড়া বের করছি যে ইকুয়াল বেসিক ইনটু কত পার্সেন্ট দিছি 45% দিলাম, 45% এই বাড়ি ভাড়া দিলাম 45%।